প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আজকে রিসেন্টলি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যেই বোর্ড অফ পিস নামের একটি শান্তি প্রক্রিয়া শুরু করছে, সেটার ব্যাপারে আমি কিছু আলোচনা করতে চাই। বোর্ড অফ পিস হল গাজায় ইসরায়েল হামাস যুদ্ধের পরবর্তী পরিস্থিতি ব্যবস্থাপনার জন্য প্রস্তাবিত একটি নতুন আন্তর্জাতিক উদ্যোগ, যা 2026 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন। এর লক্ষ্য যুদ্ধবিরতি তদারকি, গাজার অস্থায়ী শাসন ব্যবস্থা ও পুনর্গঠনের সহায়তা এবং ভবিষ্যতে সংঘাতপূর্ণ অঞ্চলে একটি শান্তি ব্যবস্থাপনা মডেল গড়ে তোলা। বোর্ডটির নেতৃত্বে রয়েছেন ট্রাম্প নিজেই এবং এতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক, কিছু সাবেক পশ্চিমা নেতা যেমন যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী মিস্টার ব্লেয়ার ও কর্পোরেট খাতের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত। এতে সৌদি আরব, তুরস্ক, মিশর, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশ এতে যুক্ত হলেও ফ্রান্স, নরওয়ে ও সুইডেন এতে যোগ দেয়নি। চীন, রাশিয়া ও ভারত এখনও সিদ্ধান্তহীন। স্থায়ী সদস্যপদের জন্য $1 বিলিয়ন শর্ত, জাতিসংঘকে পাশ কাটানোর আশঙ্কা এবং রাজনৈতিক ভারসাম্যের অভাব এই উদ্যোগকে বিতর্কিত করে তুলেছে। ন্যায়ভিত্তিক রাজনৈতিক সমাধান ও ফিলিস্তিনিদের সম্মতি ছাড়া এই ধরনের বোর্ড গাজায় টেকসই শান্তি আনতে পারবে না। গাজার জন্য প্রস্তাবিত বোর্ড অফ পিস উদ্যোগটি এমন এক সময়ে এসেছে যখন যুদ্ধের ধ্বংসযজ্ঞ মানবিক সক্ষমতা ও রাজনৈতিক কল্পনা শক্তি উভয়কেই চরমভাবে চ্যালেঞ্জ করছে। মাসের পর মাস চলা সংঘাত, বিপুল বেসামরিক প্রাণহানি, প্রায় সম্পূর্ণ অবকাঠামোগত ধ্বংস এবং একের পর এক ব্যর্থ সাময়িক যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক সম্প্রদায় আবারও এমন একটি ব্যবস্থার সন্ধান করছে যা গাজাকে জরুরি যুদ্ধবিরতি থেকে স্থায়ী শান্তির পথে নিয়ে যেতে পারে। বোর্ড অফ পিসকে সেই ধরনের একটি ব্যবস্থা হিসাবে তারা উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে, যার কাজ হবে যুদ্ধবিরতি তদারকি, যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা পরিচালনা, পুনর্গঠনের সমন্বয় এবং শেষ পর্যন্ত একটি বৃহত্তর রাজনৈতিক সমাধানের দিকে অগ্রসর হওয়া। কিন্তু এই উদ্যোগের উচ্চাকাঙ্ক্ষায় একে ঘিরে বৈধতা, বাস্তবতা ও ন্যায় বিচার সম্পর্কিত কঠিন প্রশ্ন সামনে এনে দিয়েছে। মূল ধারণা অনুযায়ী বোর্ড অফ পিস হবে একটি আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক সংস্থা যা যুদ্ধবিরতির পরবর্তী রূপান্তরকালীন সময়ে কাজ করবে। এর সমর্থকদের যুক্তি হল, গাজার যুদ্ধ পরবর্তী বাস্তবতা এতটাই ভঙ্গুর এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল যে একে কেবল দ্বিপাক্ষিক আলোচনা বা অস্থায়ী ব্যবস্থার উপর ছেড়ে দেওয়া যায় না। একটি কাঠামোবদ্ধ আন্তর্জাতিক সংস্থা যুদ্ধবিরতির শর্ত মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে পারে, নিরাপত্তাহীনতার শূন্যতা ঠেকাতে পারে, মানবিক সহায়তার প্রবেশাধিকার বজায় রাখতে পারে এবং পুনর্গঠনের অর্থ ও বাস্তবায়নের সমন্বয় করতে পারে। একই সঙ্গে বোর্ডটিকে জরুরি স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যকার সেতুবন্ধন হিসাবে কল্পনা করা হচ্ছে। তবে এই ধরনের কোনো সংস্থার সাফল্য তার কাঠামোগত নকশার চেয়ে বেশি নির্ভর করবে যে রাজনৈতিক বাস্তবতার মধ্যে এটি কাজ করবে তার উপর। গাজার সংকট কেবল একটি মানবিক বিপর্যয় নয়, এটি দশকের পর দশক ধরে চলা রাজনৈতিক অমীমাংসা, দখলদারিত্ব, অবরোধ এবং বারবার সংঘাতের ফল। যে কোনো উদ্যোগ যদি প্রশাসন ও পুনর্গঠনের উপর জোর দেয় কিন্তু ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব, নিরাপত্তা নিশ্চয়তা এবং জবাবদিহিতার মতো মৌলিক রাজনৈতিক প্রশ্নগুলো এড়িয়ে যায়, তাহলে সেটি সমস্যার সমাধান না করে কেবল সংকটকে স্থগিত করবে এবং আরো জটিল করে তুলবে। বোর্ড অফ পিস প্রস্তাবের সবচেয়ে বিতর্কিত দিকগুলোর একটি হলো শাসন ব্যবস্থার প্রশ্ন। বিভিন্ন প্রস্তাবে গাজায় হামাসের শাসনের পরিবর্তে আন্তর্জাতিক তত্ত্বাবধানে একটি টেকনোক্রেটিক বা অন্তর্বর্তী প্রশাসন গঠনের কথা বলা হয়েছে। নিরাপত্তা ও দাতা দেশগুলোর দৃষ্টিকোণ থেকে এটি বাস্তবসম্মত মনে হলেও এর বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যায়।
বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো শাসন ব্যবস্থা যেখানে জনগণের সম্মতি বা অর্থবহ অংশগ্রহণ নেই, দীর্ঘমেয়াদে জন আস্থা অর্জন করতে পারে না। জনগণ তা মেনে নেবে না। গাজার জনগণ অবরোধ, বোমাবর্ষণ ও বাস্তুচ্যুতির অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। সেখানে কেবল প্রশাসনিক দক্ষতা দিয়ে বৈধতা তৈরি করা সম্ভব নয়। বৈধতা আসতে হবে রাজনৈতিক প্রতিনিধিত্ব, জবাবদিহিতা এবং ফিলিস্তিনিদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার থেকে। নিরাপত্তা প্রশ্নটি আরও জটিল ও সংবেদনশীল। বোর্ড অফ পিস সংশ্লিষ্ট অনেক প্রস্তাবে গাজার নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বা স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। বেসামরিক সুরক্ষা নিঃসন্দেহে জরুরি, কিন্তু ইতিহাস দেখিয়েছে রাজনৈতিক দিগন্ত ছাড়া চাপিয়ে দেয়া নিরাপত্তা ব্যবস্থা টেকসই হয় না। দখল, অবরোধ ও রাজনৈতিক অধিকার অমীমাংসিত রেখে নিরস্ত্রীকরণের দাবি দীর্ঘস্থায়ী হতে পারে না। আবার ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ বা নূতন করে সহিংসতার ঝুঁকি উপেক্ষা করলেও শান্তি ও প্রচেষ্টা ব্যর্থ হয়। আসলে চ্যালেঞ্জ হলো সঠিক ক্রমনির্ধারণ, যাচাইযোগ্য যুদ্ধবিরতি, ধীরে ধীরে নিরাপত্তা স্বাভাবিকরণ এবং সমান্তরাল রাজনৈতিক অগ্রগতি। পুনর্গঠন বোর্ড অফ পিস ধারণার সবচেয়ে দৃশ্যমান ও রাজনৈতিকভাবে আকর্ষণীয় দিক। গাজা অভূতপূর্ব মাত্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাসস্থান, হাসপাতাল, স্কুল, পানি ও বিদ্যুৎ ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিধ্বস্ত। পুনর্গঠনের ব্যয় অনেক দশক বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে এবং বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ অপসারণ করতেই বছর পর বছর লেগে যাবে। বোর্ডটিকে এমন একটি কেন্দ্রীয় সংস্থা হিসেবে উপস্থাপন করা হচ্ছে যা দাতা অর্থ সংগ্রহ, প্রকল্প তদারকি এবং দুর্নীতি বা অপব্যবহার ঠেকাতে সক্ষম হবে। কিন্তু পুনর্গঠন কখনোই নিরপেক্ষ বা কেবল প্রযুক্তিগত কাজ নয়। কোথায় কিভাবে পুনর্গঠন হবে, কে ফিরতে পারবে, জমির মালিকানা কি হবে, এইসব প্রশ্ন সরাসরি বাস্তুচ্যুত মানুষের অধিকার ও গাজার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের সঙ্গে জড়িত। এইসব অধিকার নিশ্চিত না করে পুনর্গঠন করলে তা উন্নয়নের নামে নূতন অবিচারকে স্থায়ী করতে পারে। বোর্ড অফ পিসকে ঘিরে আরেকটি বড় উদ্বেগ হলো এর সঙ্গে বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থার, বিশেষ করে জাতিসংঘের সম্পর্ক। সমালোচকদের আশঙ্কা এই বোর্ড জাতিসংঘের প্রতিষ্ঠিত কাঠামোকে দুর্বল করতে পারে বা আন্তর্জাতিক আইনকে পাশ কাটিয়ে একটি সমান্তরাল ব্যবস্থা গড়ে তুলতে পারে, যেখানে প্রভাবশালী রাষ্ট্র ও দাতা দেশের ভূমিকা অতিরিক্ত প্রাধান্য পাবে। এই আশঙ্কা আরও বেড়েছে এমন প্রতিবেদনের কারণে যেখানে বলা হয়েছে যে স্থায়ী সদস্যপদ বা প্রভাব বড় অঙ্কের আর্থিক অবদানের সঙ্গে যুক্ত হতে পারে। অর্থ ক্ষমতার ভিত্তিতে গড়ে ওঠা শান্তি কাঠামো স্থানীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে আস্থা হারানোর ঝুঁকিতে থাকতে পারে। এই প্রেক্ষাপটে বোর্ড অফ পিস গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও প্রকৃত শান্তি আনতে পারবে কি না তা এখন অনিশ্চিত। এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে যদি এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকে, জাতিসংঘ ব্যবস্থার সঙ্গে সমন্বিত হয় এবং একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হয়। অন্যথায় এটি কেবল একটি টেকনোক্রেটিক মুখোশে পরিণত হবে যা ধ্বংস পরিচালনা করবে কিন্তু অবিচারের মূল কারণ স্পর্শ করবে না। বাংলাদেশের মতো দেশের এই উদ্যোগে যুক্ত হওয়া উচিত কিনা এই প্রশ্নটিও নীতিগত ও সতর্ক বিবেচনার দাবি রাখে। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বের অন্যতম বড় অবদানকারী। এই অভিজ্ঞতা ও নৈতিক অবস্থান গাজার মতো সংকটে নাগরিক সুরক্ষা, মানবিক সহায়তা এবং অধিকার ভিত্তিক পুনর্গঠনের পক্ষে কথা বলার সুযোগ দেয়। তবে একটি বিতর্কিত ও রাজনৈতিকভাবে সংবেদনশীল সংস্থায় পূর্ণাঙ্গ অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। যদি বোর্ড অফ পিস কোনো চাপিয়ে দেওয়া সমাধানকে বৈধতা দেয়, ফিলিস্তিনিদের কণ্ঠস্বর উপেক্ষা করে বা জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে, তাহলে বাংলাদেশের অংশগ্রহণ তার নীতিনিষ্ঠ পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক হবে। আর্থিক দায়বদ্ধতা, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং বড় শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বিবেচনায় রাখতে হবে। এ কারণে বাংলাদেশের মতো দেশের জন্য বাস্তবসম্মত পথ হল শর্ত সাপেক্ষ ও সীমিত সম্পৃক্ততা, মানবিক সহায়তা,
যুদ্ধবিরতির পক্ষে কূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘের সুস্পষ্ট ম্যান্ডেটের অধীনে প্রযুক্তিগত সহায়তা প্রদান বাংলাদেশের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর বাইরে যে কোনো গভীর সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন, ফিলিস্তিনিদের রাজনৈতিক অধিকার, পুনর্গঠনে স্বচ্ছতা এবং বিস্তৃত আন্তর্জাতিক বৈধতার উপর নির্ভরশীল হওয়া উচিত। গাজায় শান্তি কোনো বোর্ড পরিকল্পনা বা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এককভাবে প্রতিষ্ঠা করা যাবে না। এর জন্য প্রয়োজন কঠিন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হওয়া, ঐতিহাসিক অবিচার স্বীকার করা এবং একটি ন্যায্য অন্তর্ভুক্তিমূলক আইনসম্মত সমাধানে অঙ্গীকার। বোর্ড অফ পিস কিছু উপকরণ ও সমন্বয় দিতে পারে, কিন্তু ন্যায়ভিত্তিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া এটি কেবল দীর্ঘ ও বেদনাদায়ক সংঘাতের মধ্যে সাময়িক বিরতির বেশ কিছু দিতে পারবে না। আসল পরীক্ষা হলো আন্তর্জাতিক সম্প্রদায় গাজার ভবন নয়, গাজার মানুষের অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ পুনর্গঠন কতটা আন্তরিক সেই জিনিসটা দেখতে হবে। গাজায় ভূমিহীন, বাস্তুহারা জনগণের ভাগ্যে কী হবে সেই জিনিসটা বিবেচনায় রাখতে হবে।